প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ডেব্রিফিক্সের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে ভেক্টরের লেকচার 1 আলোচনা করব। এই ভেক্টরের লেকচার 1 আমি সাধারণত স্থানাঙ্ক ব্যবস্থা পড়িয়ে থাকি। স্থানাঙ্ক ব্যবস্থা সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে একমাত্রিক, আরেকটা হচ্ছে দ্বিমাত্রিক, আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কেবলমাত্র একটি স্থানাঙ্কের প্রয়োজন হয়, আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা স্থানাঙ্কের প্রয়োজন হয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টে স্থানাঙ্কের প্রয়োজন হয়। একটু আসি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে সেটা যে স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান সঠিকভাবে নিরূপণ করার জন্য একটি স্থানাঙ্কের প্রয়োজন হয়। আবার বলছি, যে স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান সঠিকভাবে নিরূপণ করার জন্য কেবল একটা স্থানাঙ্কের প্রয়োজন হয়, তাকে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলে। যেমন ধরেন, এই একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এখানে এই পয়েন্টের সাপেক্ষে আপনাদের যে কোনো একটা বন্ধু, নাম বলি হিমেল দৌড়াচ্ছে। হিমেল এখান থেকে এই পয়েন্ট থেকে দৌড়ানো আরম্ভ করলো। এখানে যেহেতু দৌড়বিদ যে কোনো সময় আহত হতে পারে, ধরেন এই পয়েন্টে ডাক্তার ঐশী আছে, সে এখানে বসে আছে ইমার্জেন্সি যে কোনো সেবা দেওয়ার জন্য। এখন আপনাদের বন্ধু দুষ্ট হিমেল যাচ্ছে গিয়ে ইচ্ছা করে এখানে পড়ে গেল, কারণ ডাক্তার ঐশী আসবে বললে। এখন হিমেল যে এখান থেকে এখানে আসলো, হিমেল যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো, এসে পড়ে গেল, ঐশীর একটা সমস্যা। ঐশী চোখে ভালো করে দেখে না, তাকে নির্দিষ্ট দিক বরাবর দাঁড় করে দিতে হয়, করে ডিস্টেন্স বলে দিতে হয়। ধরেন ওই ডিস্টেন্স বলে দিয়ে ঐশী ওই জায়গায় পৌঁছাতে পারে। সাপোজ এক্ষেত্রে ঐশী যে এখান থেকে হিমেলকে সাপোর্ট দিতে যাবে, ইমার্জেন্সি সাপোর্ট দিতে যাবে, এখান থেকে যে সে এখানে আসবে, ধরেন এই দূরত্বটা হচ্ছে 10 মিটার। তখন আমি বললাম, ঐশী তুমি জাস্ট এই লাইন বরাবর 10 মিটার যাও, হিমেলকে পেয়ে যাবে, হিমেলকে ট্রিটমেন্ট দিয়ে চলে এসো। এক্ষেত্রে ঐশী এখান থেকে যে এখানে যাবে, ঠিক 10 মিটার গেলে কিন্তু হিমেলকে পেয়ে যাবে। তাহলে হিমেলের অবস্থান বের করার জন্য কয়টা স্থানাঙ্কের প্রয়োজন হলো? স্যার, হিমেলের অবস্থান বের করার জন্য একটা স্থানাঙ্কের প্রয়োজন হলো, সেটা হচ্ছে 10। অর্থাৎ এটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তাহলে কেবলমাত্র একটা অক্ষ থাকবে, সেটা হচ্ছে আপনার এক্স অক্ষ। কেবলমাত্র একটা অক্ষ থাকবে, ওই অক্ষ বরাবরই বস্তু বা বিন্দু গতিশীল থাকতে হবে। তাহলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার শর্ত কি দেখেন, বিন্দু বা বস্তু নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল হবে। আবার বলছি, বিন্দু বা বস্তু নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল হবে। যখনই একটা বিন্দু বা বস্তু নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল হবে, তখনই তা কেবল একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার আওতায় পড়বে। এখন আসেন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে যে স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান সঠিকভাবে নিরূপণ করার জন্য দুটি স্থানাঙ্কের প্রয়োজন হয়, তাকে আমরা বলি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ধরুন এটা একটা ফুটবল খেলার মাঠ। আমরা যাদেরকে নিয়ে কথা বলছিলাম, হিমেল আর ঐশী। এখানে ঐশী এই জায়গায় বসে আছে, এই জায়গায় ঐশী বসে আছে, আমরাও এই জায়গায় বসে আছি, ঐশী এখানে বসে আছে। হিমেল ফুটবল খেলছে, হিমেল এখান থেকে এভাবে দৌড়াচ্ছে। যেহেতু ফুটবল খেলছে, নিশ্চয়ই সে একটা নির্দিষ্ট রেখা বরাবর দৌড়াবে না, সে একটা মাঠের উপর দৌড়াবে। স্যার, মাঠটা কি বলেন তো? এটা সমতলের উপর দৌড়াবে, মাঠটা হচ্ছে সমতল। তাহলে এখানে হিমেল একটা নির্দিষ্ট সমতলের উপর যখন দৌড়াবে, তাহলে তার যে অবস্থান, সে অবস্থানগুলো ওই সমতলে প্রতিনিয়ত পরিবর্তন হবে। এই দৌড়াতে হঠাৎ করে সে ঐশীর দিকে তাকিয়ে ইচ্ছে করে ধরেন এখানে পড়ে গেল। সাপোজ সে এই জায়গায় পড়ে গেল। এখন ঐশীকে যদি বলি এখান থেকে মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব 20 মিটার। তাহলে ঐশী এদিকে যেতে পারে 20 মিটার, 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 এদিকে যেতে পারে 20 মিটার। যে কোনো দিকে 20 মিটার যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এক্ষেত্রে শুধুমাত্র একটা স্থানাঙ্ক দিয়ে কখনোই হিমেলকে সঠিকভাবে বের করা সম্ভব নয়। এক্ষেত্রে আমি যদি বলি, ধরেন এটা এক্স অক্ষ, উপরটা ওয়াই অক্ষ। আমি যদি বলি এক্স অক্ষ বরাবর 15 মিটার যাবা, 50 মিটার, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর এদিক বরাবর 5 মিটার যাবা। এই এক্স অক্ষ বরাবর 15 অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর 5 মিটার গেলেই কাকে পাওয়া যাবে? ঐশীকে পাওয়া যাবে, হিমেলকে পাওয়া যাবে। এখন ঐশী এখান থেকে এদিক থেকে এদিকে জাস্ট
দুইটা স্থানাঙ্ক দিয়েই হিমেলের অবস্থান বের করে ফেললো। যখনই ঐশী এখানে পৌঁছালো, ধরেন হিমেল কুশিতে লাফ দিয়ে উঠলো। এখন হিমেল যখন লাফ দিবে তখন সে কিন্তু মাটির উপরে নেই, মানে মাটির উপর অবস্থান করছে না, লেগে অবস্থান করছে, মাঠ থেকে উপরে উঠে গেছে। যখন মাঠ থেকে উপরে উঠে যাবে তখন এটা যে স্থানাঙ্কের আওতায় পড়বে সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এ বরাবর 15, এ বরাবর 5। ধরেন হিমেল লাফ দিল 2 মিটার, তাহলে উপর বরাবর এই যে এদিক বরাবর আসবে 2 মিটার, তাহলে 15, 5, 2 এটা হচ্ছে হিমেলের অবস্থান, তখন ত্রিমাত্রিকে চলে যাবে। এবার আসি, তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে অক্ষ কয়টা বলেন তো? দ্বিমাত্রিকের ক্ষেত্রে অক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। স্থানাঙ্ক কয়টা? স্যার স্থানাঙ্ক দুইটা, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 5, 15,5 দুইটা স্থানাঙ্ক। এখন আসেন এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ মিলে কয়টা তল তৈরি করবে? আমরা জানি দুটো অক্ষ মিলে একটা সমতল তৈরি করে। আবার বলছি দুটো অক্ষ মিলে একটা সমতল তৈরি করে, সেহেতু এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা মিলে একটা সমতল তৈরি করবে, সেটা হচ্ছে এক্স ওয়াই সমতল। যেহেতু একমাত্রিকে শুধুমাত্র একটা অক্ষ থাকে, তাহলে একমাত্রিকে কোনো সমতল থাকবে না। এবার আসেন যখন ত্রিমাত্রিকে চলে আসবে তখন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটা অক্ষ থাকবে। সেক্ষেত্রে তিনটা অক্ষ, তিনটা স্থানাঙ্ক, তাহলে সমতল কয়টা? স্যার এখানে সমতল হবে তিনটা, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। আমি একটু লেখার চেষ্টা করি। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। ধরেন এটা একমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এটা ত্রিমাত্রিক। একমাত্রিকে স্থানাঙ্ক হচ্ছে আপনার একটা, দ্বিমাত্রিকের স্থানাঙ্ক দুইটা, আর ত্রিমাত্রিকের স্থানাঙ্ক হচ্ছে তিনটা। একমাত্রিকে অক্ষ হচ্ছে একমাত্রিকে একটা, দ্বিমাত্রিকে অক্ষ আছে হচ্ছে দুইটা, আর ত্রিমাত্রিকে অক্ষ আছে হচ্ছে তিনটা। সমতল একমাত্রিকে সাধারণত কোনো সমতল থাকে না, কারণ হচ্ছে একটা সমতল তৈরি করার জন্য দুটো অক্ষ লাগে, যেহেতু একটা অক্ষ এখানে কোনো সমতল থাকবে না। আর দ্বিমাত্রিকে একটা সমতল থাকবে, আর ত্রিমাত্রিকে তিনটা সমতল থাকবে, নাম হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড, আর একটা হচ্ছে জেড এক্স। এই তিনটা সমতল থাকবে, আর এখানে শুধুমাত্র এক্স ওয়াই সমতল থাকবে যদি আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিবেচনা করি। এটা হচ্ছে মোটামুটি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার শর্ত হচ্ছে বিন্দু বা বস্তু নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল থাকতে হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার শর্ত হচ্ছে বিন্দু বা বস্তু নির্দিষ্ট সমতলের উপর গতিশীল থাকতে হবে। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার শর্ত হচ্ছে বিন্দু বা বস্তু যে কোনো দিকে গতিশীল, নির্দিষ্ট রেখা নির্দিষ্ট সমতল ব্যতীত অন্য যে কোনো দিকে যদি গতিশীল থাকে সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার আওতায় পড়ে যাবে। এখন আসেন আমি একটু অক্ষগুলো দেখাতে চাই আপনাদের। আমি তিনটা স্কেলের সহায়তা নিই। এখানে ধরেন এই যে দেখা যাচ্ছে, হয়তো ভালো করে দেখা যাওয়ার কথা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। আমি আবার বলছি, ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ। ধরেন আমি যদি এই বরাবর গতিশীল থাকি, এই বরাবর এই যে এক্স অক্ষ বরাবর যদি গতিশীল থাকি, তখন আমার অবস্থান বের করার জন্য শুধুমাত্র একটা স্থানাঙ্ক দিয়ে হয়ে যাবে। আর এই বরাবর যে তল আছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ না। ধরেন এখানে একটা আমি বেড বিছিয়ে দিলাম, বা কোনো একটা বস্তু, একটা পাতলা একটা তল বিছিয়ে দিলাম, যে কোনো কার্পেট চিন্তা করতে হবে, কার্পেট বিছিয়ে দিলাম, তাহলে এই কার্পেট বা এই তলটা হবে এক্স ওয়াই সমতল। সে এক্স ওয়াই সমতলের উপর যদি একটা বস্তু গতিশীল থাকে, তখন তার অবস্থান বের করার জন্য দুইটা স্থানাঙ্কের প্রয়োজন হবে, কারণ নির্দিষ্ট সমতলে গতিশীল সেজন্য। এখন আসেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এইটা হচ্ছে জেড অক্ষ। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে তল, এই তলটা হচ্ছে এক্স ওয়াই সমতল, এই তলটা হচ্ছে এক্স ওয়াই সমতল। এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ। এই বরাবর যদি একটা দেয়াল তুলে দিই, এটা পাতলা একটা দেয়াল তুলে দিই, এই পাতলা দেয়ালটা হবে আপনার জেড এক্স বা এক্স জেড সমতল। এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। আপনি যদি এই বরাবর একটা দেয়াল তুলে দেন, সে দেয়ালটা হবে ওয়াই জেড সমতল। আশা করি বোঝা গেছে। এখন খেয়াল করেন, এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, ওয়াই অক্ষ জেড অক্ষর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, এক্স অক্ষ জেড অক্ষ এই দুটো অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ দুটি ভিন্ন অক্ষের মধ্যবর্তী কোণ সবসময় 90 হয়। আমরা যখন চিত্র আঁকি, ত্রিমাত্রিকের চিত্র আঁকি, দেখেন বইয়ের ক্ষেত্রে ত্রিমাত্রিকের চিত্রগুলো এইভাবে আছে, এক্স ওয়াই আর জেড আঁকা আছে এইভাবে। এখন আসেন, এটা মধ্যবর্তী কোণ 90, এটা মধ্যবর্তী কোণ অনেকেই বলবে এটা 90 নয়,
বাস্তবে এই জেড অক্ষটা এভাবে অবস্থান করে না, জেড অক্ষ অবস্থান করছে এ বরাবর, এই যে ঠিক এ বরাবর, জেড অক্ষটা এ বরাবর অবস্থান করে। যদি খাতায় যদি আপনি এই বরাবর দেখাতে চান, সেক্ষেত্রে এই কলমটা ছিদ্র করে খাতার উপর বসায় দিতে হবে। খাতা হচ্ছে স্যার দ্বিমাত্রিক, দ্বিমাত্রিকের উপর ত্রিমাত্রিক কোনো কিছু দেখানো একটু কঠিন। সেক্ষেত্রে আপনি যদি দেখাতে চান কলমটা এইভাবে ছিদ্র করে বসায় দিতে হবে, তা সম্ভব না। সম্ভব না বলে আমরা এটা মূলত এভাবে বেঁকে দেখাই। এই কোণটাও আপনার 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। তাহলে বাস্তবে যেরকম এই বাঁকা নেই, যেরকম আছে তলের উপর নিচে লম্ব বরাবর, তলের উপর নিচে লম্ব বরাবর। এখন আসেন, আমি যদি কোয়েশ্চেন করি এক্স অক্ষ ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত, আনসার হবে 0। কারণ এক্স অক্ষ এরপরই বললাম এক্স অক্ষ একু দিয়ে কাজ করে, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে 0। দুটি রেখা যখন সমান্তরালে একু দিয়ে কাজ করে মধ্যবর্তী কোণ 0, আর সমান্তরালে বিপরীতে কাজ করলে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি বলি ধনাত্মক এক্স অক্ষ ও ঋণাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত, স্যার তা হবে 180। এটা ধনাত্মক এক্স অক্ষ, আর ঋণাত্মক এক্স অক্ষ হচ্ছে তার বিপরীতে, খেয়াল করেন তার বিপরীতে। এক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আর ধনাত্মক জেড অক্ষ ঋণাত্মক জেড অক্ষের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ধনাত্মক ওয়াই অক্ষ ঋণাত্মক ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 180। তাহলে এক্স এক্স 0, ধনাত্মক ওয়াই 0, ঋণাত্মক ওয়াই 0, ধনাত্মক ওয়াই ঋণাত্মক ওয়াই 180। এবার ধরেন আমি প্রশ্ন করলাম ধনাত্মক এক্স অক্ষ ও ঋণাত্মক ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত। অনেকেই কনফিউশনে পড়ে যাবেন। ধনাত্মক এক্স ঋণাত্মক ওয়াই, স্যার এটা হচ্ছে ধনাত্মক ওয়াই, তার ঠিক বিপরীতে যদি আমি দিই এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই। একটু খেয়াল করেন তো, আপনার কলমটা একটু খেয়াল করেন। এটা যদি ধনাত্মক এক্স হয়, ধনাত্মক এক্স, আর এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই, কারণ আমরা ধনাত্মক ওয়াইটা ওই পাশে ধরেছিলাম, ঋণাত্মক ওয়াই। দেখেন তো এই ধনাত্মক এক্স আর ঋণাত্মক ওয়াইয়ের মধ্যবর্তী কোণ কত, তাও 90। অর্থাৎ ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, আমি আবার বলছি ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, দুটি ভিন্ন অক্ষের মধ্যবর্তী কোণ সর্বদা 90। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, দুটো ভিন্ন অক্ষের মধ্যবর্তী কোণ সর্বদাই 90 ডিগ্রি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে আপনাদের। তাহলে প্রথম থেকে একটু বলে আসি। একমাত্রিকের শর্ত হচ্ছে বিন্দু ও বস্তু নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল থাকবে, এখানে একটা অক্ষ থাকবে, একটা স্থানাঙ্ক থাকবে, কোনো সমতল থাকবে না। দ্বিমাত্রিকের শর্ত হচ্ছে বিন্দু ও বস্তু একটা নির্দিষ্ট সমতলে গতিশীল, দুটো অক্ষ থাকবে, দুটো স্থানাঙ্ক থাকবে, একটা সমতল থাকবে, XY সমতল। আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে বিন্দু বা বস্তু নির্দিষ্ট রেখা, সরলরেখা বা সমতল ছাড়া যে কোনো দিকে গতিশীল থাকবে। এক্ষেত্রে তিনটা অক্ষ থাকবে, তিনটা স্থানাঙ্ক থাকবে, তিনটা সমতল থাকবে, XY YZ ZX। আবার বলছি XY YZ ZX। এই তিনটি তল XY YZ ZX প্রত্যেকটা তল একে অপরের সাথে লম্ব। যেমন দেখেন এটা XY সমতল, এই যে এটা XY সমতল, এটা ছিল আমাদের XZ সমতল বা ZX সমতল, এই একটার সাথে একটা 90 ডিগ্রি কোণে আছে। আবার দেখেন এটা কি YZ সমতল, এটার সাথে এই তল বা নিচের তল সবগুলো 90 ডিগ্রি আছে। অর্থাৎ প্রত্যেকটা ভিন্ন অক্ষ, আবার বলছি প্রত্যেকটা ভিন্ন অক্ষ প্রত্যেকের সাথেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রত্যেকটা ভিন্ন সমতল প্রত্যেকের সাথেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু সামনে আগাই। আমরা যেহেতু ভেক্টর শুরু করছি, আমরা বিভিন্ন অক্ষ বরাবর ভেক্টরগুলো বোঝানোর জন্য আমরা তিনটা একক ভেক্টর ব্যবহার করি। একটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, আর একটা হচ্ছে কে ক্যাপ। আমরা অক্ষ বরাবর ভেক্টর বোঝানোর জন্য বা নির্দিষ্ট অক্ষ বরাবর দিক বোঝানোর জন্য আমরা তিনটে স্থানকে ব্যবহার করি। একটা হচ্ছে আই ক্যাপ, আরেকটা হচ্ছে জে ক্যাপ, আরেকটা হচ্ছে কে ক্যাপ। এই আই ক্যাপটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, জে ক্যাপটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, আর কে ক্যাপটা হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। এখন আসেন, যদি আমি বলি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে কি হবে? ঋণাত্মক এক্স অক্ষ মাইনাস আই হবে। আর ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর কি হবে? মাইনাস জে হবে। আর ঋণাত্মক জেড অক্ষ বরাবর কি হবে? এটা মাইনাস কে হবে, মাইনাস কে ক্যাপ হবে। তাহলে ধনাত্মক এক্স বললে প্লাস আই, ধনাত্মক ওয়াই অক্ষ বললে প্লাস জে, ধনাত্মক জেড অক্ষ বললে প্লাস কে ক্যাপ বলতে হবে, আমি বলছি না। ঋণাত্মক এক্স অক্ষ বললে মাইনাস আই ক্যাপ, ঋণাত্মক ওয়াই অক্ষ বললে মাইনাস জে ক্যাপ, ঋণাত্মক জেড অক্ষ বললে মাইনাস কে ক্যাপ। এখন আসেন, ধরেন আমি এক্স অক্ষ বরাবর 5 মিটার হেঁটে গেলাম। আমি বলছি, আবার বলছি, এক্স অক্ষ বরাবর আমি 5 মিটার হেঁটে গেলাম। তাহলে আমার সরণ কত? আমার সরণ কত সেটা বলার জন্য আপনাকে বলতে হবে, ঠিক এভাবে বলতে হবে যে 5 মিটার এক্স অক্ষ বরাবর বা ধনাত্মক এক্স অক্ষ বরাবর।
এটা বলতে হবে। আপনি 5 মিটার ধনাত্মক x অক্ষ বরাবর না বলে আপনি এটাকে সরাসরি বলতে পারবেন 5i এখানে একটা প্লাস চিহ্ন দিবেন, যেহেতু প্লাস তাহলে ধনাত্মক x অক্ষ বরাবর প্লাস i, ধনাত্মক x অক্ষ 5 যেহেতু আছে 5 একক, i এর মান মাথায় রাখবেন, i ক্যাপ j ক্যাপ k ক্যাপের মান হচ্ছে 1, এগুলো একক ভেক্টর। আবার বলছি i ক্যাপ j ক্যাপ k ক্যাপের মান হচ্ছে 1, এদের মান 1 কে 5 দিয়ে গুণ করলে 5ই থাকে, তার মানে ধনাত্মক x অক্ষ বরাবর 5 একক। সিমিলারলি আমি যদি বলি ধনাত্মক y অক্ষ বরাবর 10 একক গেলেন, 10 একক, তাহলে কি হবে প্লাস 10 j ক্যাপ। ধনাত্মক z অক্ষ বরাবর 50 একক গেলেন প্লাস 50 k ক্যাপ। ধরেন ঋণাত্মক y অক্ষ বরাবর 5 একক গেলেন, ঋণাত্মক y অক্ষ বরাবর 5 একক, তাহলে কি হবে মাইনাস 5 j ক্যাপ। ঋণাত্মক z অক্ষ বরাবর 10 একক গেলেন মাইনাস 10 k ক্যাপ। তাহলে এখন আসেন প্লাস, আমি লিখলাম প্লাস 4i, আরেকটা লিখলাম মাইনাস 8i। যদি বলি প্লাস 4i ও মাইনাস 8i এর মধ্যবর্তী কোণ কত, এটা আনসার হবে স্যার 180 ডিগ্রি। কেন? প্লাস 4i যেটা আছে সেটা হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর, আর মাইনাস 8i ক্যাপ যেটা আছে সেটা হচ্ছে ঋণাত্মক x অক্ষ বরাবর। আমরা জানি ধনাত্মক x ও ঋণাত্মক x এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। সিমিলারলি আমি যদি বলি 3j ক্যাপ 5j ক্যাপের মধ্যবর্তী কোণ কত, স্যার 3j ক্যাপও কাজ করে ধনাত্মক x অক্ষ বরাবর, 5j ক্যাপও কাজ করে ধনাত্মক x অক্ষ বরাবর, দ্যাটস ওয়াই এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, কারণ দুটো একই দিকে, সেজন্য 0 ডিগ্রি। এখন যদি বলি প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, স্যার প্লাস 4j ক্যাপটা কাজ করে ধনাত্মক y অক্ষ বরাবর, আর মাইনাস 6k ক্যাপটা কাজ করে ঋণাত্মক z অক্ষ বরাবর। একটা হচ্ছে y প্লাস y অক্ষ, আরেকটা হচ্ছে মাইনাস z অক্ষ। যেহেতু ভিন্ন অক্ষ, আমি আগে বলেছিলাম ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, দুটি ভিন্ন অক্ষ হলেই মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এক্ষেত্রে এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ছোট্ট লেকচারে আমরা অল্প একটু কিছু শিখলাম, সেটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা স্থানাঙ্ক একটা অক্ষ কোনো সমতল থাকে না, এবং বিন্দু অবস্থা একটা নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল থাকতে হবে, নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল থাকতে হবে। আবার আসেন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দুটো অক্ষ থাকবে, দুটো স্থানাঙ্ক থাকবে, একটা সমতল থাকবে, শর্ত হচ্ছে বিন্দু অবস্থা একটা নির্দিষ্ট সমতলে গতিশীল হতে হবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ, তিনটা স্থানাঙ্ক, তিনটা সমতল, x y y z z তিনটা সমতল। শর্ত বিন্দু অবস্থা নির্দিষ্ট রেখা বা নির্দিষ্ট সমতল ব্যতীত যে কোনো দিকে গতিশীল হতে পারবে। এবার আসেন ভিন্ন অক্ষের মধ্যবর্তী কোণ কত, স্যার দুটি ভিন্ন অক্ষের মধ্যবর্তী কোণ অলওয়েজ 90 ডিগ্রি, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক। এবার আসেন x অক্ষ মাইনাস x অক্ষের মধ্যবর্তী কোণ কত, 180, বিপরীতে y অক্ষের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, একই দিকে। x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j ক্যাপ, z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে k ক্যাপ। ধরেন আমি z অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছি, আমি আবার বলছি আমি z অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছি। তাহলে এই ব্যাগটাকে আমি কীভাবে ভেক্টরের সাহায্যে বলবো? আনসার হচ্ছে প্লাস 5k ক্যাপ মিটার পার সেকেন্ড। z অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড, যেহেতু z অক্ষ তাহলে k আনতে হবে, তাহলে 5 কেন, 5 মিটার পার সেকেন্ড বেগের মান হচ্ছে 5, এই জন্য 5k, বুঝতে পেরেছেন? যেহেতু একক মিটার পার সেকেন্ড, 5k মিটার পার সেকেন্ড, 5k ক্যাপ মিটার পার সেকেন্ড। ধরেন আমি x অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গাড়ি চালাচ্ছি। এটাকে আমাকে বলতে হবে, এটাকে এক্সপ্রেস করতে হবে। আমি কি বলবো? আমি বলবো প্লাস 4i ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, প্লাস 4i ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোন দিকে সেটা আর বলার দরকার নেই, যেহেতু i ক্যাপ আছে আর প্লাস আছে, এটা হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর, মান হচ্ছে তার 4, যেহেতু 4 আছে সেজন্য। তাহলে সিমিলারলি কি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে y অক্ষ বরাবর 50 একক বলো, 50j, z অক্ষ বরাবর 20 একক বলো, 20k, ঋণাত্মক x অক্ষ বরাবর 10 একক বলো, মাইনাস 10i, জাস্ট ইট। আজকে এইটুকুই থাকুক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে
দ্বিতীয় লেকচারে আরেকটু বড় পরিসরের ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।